হ্যালো ফ্রেন্ডস, পপি স্ট্রোক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আর দেখুন, একদম সকাল সকাল চলে এসেছি। আর বাগানের কিন্তু এখনও কোনো টাইম ফুল ফোটেনি, তাই বাগানটাকে একটু নিরাভরণ লাগছে। তবে আমি কাজ করতে করতে সব ফুল ফুটে যাবে। আর আজকে আসলে এসছি বাগান থেকে বাদাম হারভেস্ট করতে। আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম, আগের দিনের ভিডিওতে একটা টব থেকে আমি তুলে নিয়েছিলাম। তো বেশ খানিকটুকু বাদাম কিন্তু হয়েছে। আর একটা টবেই যেটুকু হয়েছে সেটুকুই কিন্তু আমি বীজ হিসাবে অতটুকুই কিনেছিলাম, সেটাকেই ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখে এই যে এতগুলো আমি বসিয়ে দিয়েছি। আর মনে তো হচ্ছে বাদাম ভালোই পাবো, কারণ আগের দিন একটা টব থেকেই আমার বাদামের বীজ কেনার দাম কিন্তু উঠেই গেছে। তো এই যে এতগুলো টবে আমি লাগিয়ে রেখেছি, একটা বড় বেডে লাগিয়ে রেখেছি, তা মনে হচ্ছে অনেকটাই পাবো। তো সেটা তো তুললেই বুঝতে পারবো, আপনারাও দেখতে পাবেন যে কতটা হয়। আর গত বছরেও কিন্তু আমার বাদাম বেশ ভালো হয়েছিল। দুটো মাত্র ক্যারেটে আমি গত বছর বাদাম করেছিলাম। তো তখন গত বছরের বাদামটা কিন্তু আরও ভালো হয়েছিল। কেন, মানে গাছগুলো, বাদাম তো বেশ ভালো হয়েছিল, গাছগুলো আরও সুন্দর ছিল এবছর থেকেও। তো এবছরের গাছগুলো কিছুদিন পরেই একটু হলুদ হলুদ একটা ভাব এসছিল, কিন্তু খুব সুন্দর দেখতে লাগে বাদাম গাছগুলো। গত বছরেও আমার সারা বছর বাগান একদম সবুজ করে রেখেছিল। এবছরেও এই আশাতেই আমি কিন্তু অনেকটাই লাগিয়ে দিয়েছিলাম যে বাদাম হোক না হোক, অন্তত বাগানটাকে খুব সুন্দর সবুজ রাখবে। আর গাছগুলো থাকলে দেখতে যে কি অপূর্ব লাগে, সে তো এই যে টবে টবে আমি লাগিয়ে রেখেছি, ঝাঁকড়া ঝাঁকড়া গাছ হয়ে আছে। তো আপনারা তো অনেক ভিডিওতে সেটা দেখতেই পাচ্ছেন, এই 3 মাস ধরে এরকম আছে বাগানটা। তো দেখতে কিন্তু অপূর্ব লাগে। তো সেই জন্য আমি তো বাদামের আশার থেকেও বেশি করে এই সবুজের আশায় কিন্তু বাদাম লাগাই। আমার ভীষণ ভালো লাগে বাগানটা সবুজ থাকলে। তো সেই কারণে আমরা যারা বাগান করি প্রত্যেকেই কিন্তু চাই যে আমাদের বাগানটা একটু সবুজ থাক অন্তত, এসে যাতে প্রাণটা জুড়িয়ে যায়। আর সেই কারণেই লাগিয়েছিলাম এতগুলো টবের মধ্যেও। আর একটা বড় বেডে দেওয়ার পরেও আমার বেশ কিছু বাদাম যখন বেঁচে গেছিলো, তখন আমি এই টবগুলোতে বসিয়ে দিয়েছিলাম। আর টবগুলোতে শীতের সময় করেছিলাম ফুলকপি, ব্রোকলি, তো তখন টবগুলোও ফাঁকা হয়ে গেল। তো 4টে টব কিন্তু আমার বাগানের একটা সাইড একদম সৌন্দর্যে ভরিয়ে রেখেছিল, সেটা তো আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেই থাকবেন। আর এই টবগুলোর থেকে এই যে সব বাদাম গাছগুলো আমি তুলে নিচ্ছি, বাদামগুলো কিন্তু মন্দ হয়নি। আর মাটিটা এতই ঝুরঝুরে আমি তৈরি করেছিলাম যে গাছগুলো যখন আমি ঝাড়া দিচ্ছি এইভাবে, তো দেখুন প্রত্যেকটা গাছ থেকে একদম মাটি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আর মাটিটা ঝুরঝুরে করার জন্য আমি কিন্তু প্রচুর পরিমাণে কোকোপিট ব্যবহার করেছিলাম। মাটি সবসময়ই আমি যে গাছই বসাই না কেন, শীতের সময় যত গাছ করেছি কোকোপিটটার ব্যবহারটা একটু বেশি করি। তার কারণ হচ্ছে এই মাটি ঝুরঝুরে। দেখুন বাদামগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর বাদামগুলো দেখছি বেশ বড় বড় হয়েছে এবং পুষ্ট হয়েছে, সেটা তো বাদামগুলো দেখেই বুঝতে পারছেন। তো আমার কথা হলো, বাদাম লাগালে কিন্তু অনেকগুলো লাভ হয়। ধরুন এই গোটা 3 মাস ধরে বাগানটাকে ভীষণ সবুজ করে রাখে। আর কিছুটা বাদামও পেলাম, আবার বাদামের খোসাটাও কাজে লাগাই। যখন ড্রেনেজ সিস্টেমের জন্য এই টবগুলোতেই আবার মাটি ভরি, তখন কিন্তু বাদামের খোসাটাকে এই ড্রেনেজের কাজে ভীষণ সুন্দরভাবে ব্যবহার করা যায়। তো দেখুন এই 4টে টব থেকে আমার অতগুলো বাদাম হলো। আর এই যে এবারে এই বড় বেডটার বাদামগুলো তুলে নেব। তো দেখুন সব গাছগুলোকে আমি তুলে নিয়েছি। আর এই বেডটাতে দেখছি আরও ভালো হয়েছে বাদামের ফলনটা, কি সুন্দর বড় বড় বাদাম হয়েছে, দেখে কি যে ভালো লাগছে। আর এক ফোঁটাও মাটি নেই বাদামের গাছের সঙ্গে। কারণ হচ্ছে ওই যে বললাম, মাটিটা ভীষণ ঝুরঝুরে করেছিলাম, শুধুমাত্র কোকোপিট আর গোবর সার দিয়ে আমি এই জায়গাটায় ভর্তি করেছিলাম। আর আপনাদেরকে একটা কথা বলি, এই যে বাদামগুলো বড় বেড থেকে যে আমি তুললাম, এই বেডটায় কিন্তু এক ফোঁটাও মাটি দেওয়া নেই, কোনো মাটিই ব্যবহার করিনি এই বেডে আমি। আগে তো প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট দিয়ে গোবর সার কোকোপিট দিয়ে ভর্তি করাই ছিল। তো সেখানে আমার শীতের কিছু সবজি হয়েছিল। আর এখন আমি আবার সেই কোকোপিট গোবর সার দিয়েছিলাম ভর্তি করে, আর তার উপরেই বাদাম গাছগুলো বসিয়ে দিয়েছিলাম। আর দেখুন মাটি খুঁড়ে আমি এখানে দেখার চেষ্টা করছি যে তলায় এবার বাদাম থেকে গেল কিনা। তো কিন্তু সব কিন্তু গাছের সঙ্গে উঠে গেছে, একটাও কিন্তু মাটির মধ্যে আর নেই। আর ওই ঝুরঝুরে মাটিটায় আমি আবার কোনো বীজ বসিয়ে দেব।
একটা জিনিস পরীক্ষা করে দেখা গেল যে কোকোপিট প্রচুর পরিমাণে দিলে মাটিটা ঝুরঝুরে থাকে আর যে কোনো জিনিসের ফলনটা কিন্তু বেশ ভালো হয়। তো আমি তো আমার সব গাছই যখন মাটি তৈরি করি প্রচুর পরিমাণে কোকোপিট ব্যবহার করি, আর গোবর সার ব্যবহার করলেই কিন্তু খুব সুন্দর হয়। তাছাড়া আমার বাগানের সব মাটি রয়েছে বেশিরভাগটাই কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করা মাটি, যার ফলে মাটিটাও বেশ উর্বর। তো সেই জন্য যে কোনো গাছ বসালেই যদি গাছটা হয় তাহলে সেটা বেশ ভালোই গ্রোথ হয়। তবে এটা বলবো না যে যা আমি বসাই সব গাছই আমার হাতে হয়ে যায়, তা কিন্তু নয়। সে হলে তো জাদু হয়ে যেত, সব কখনোই হয় না ওইভাবে। তো যেটুকু হয় মোটামুটি চেষ্টা করি যতটা সম্ভব ভালো করার আর কি। আর তার জন্য এই যে মাটি তৈরিটাই হচ্ছে মেন। আর এই মাটি তৈরি আমি কিভাবে করি সেটা কিন্তু আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। বিশেষ করে যে কোনো গাছের বীজ যখন আমি বসাই তখনই কিন্তু মাটিটা কিভাবে তৈরি করি, বেডগুলো কিভাবে তৈরি করি আমি সব দেখিয়ে দিই, যাতে আপনারাও যদি আমার মতো করে করতে চান আপনাদের সুবিধা হবে। তবুও অনেক বন্ধু থাকেন যারা একদমই নতুন, তারা হয়তো দেখেন না ভিডিওগুলো, তারা আবার জিজ্ঞেস করেন, জানতে চান। যেমন সেদিন এক বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে সবজি দেখানোর সঙ্গে সঙ্গে যদি সবজির গাছ কিভাবে বসাই সেটা দেখাই। তো প্রত্যেকটা গাছ বসানোই কিন্তু আমি দেখাই, একটু যদি পিছিয়ে যান ভিডিওগুলোই দেখতে পাবেন। যাই হোক, দেখুন আমি কিন্তু অনেকগুলোই বাদাম ছাড়িয়ে নিয়েছি, সব বাদাম মোটামুটি আমার ছাড়ানো হয়ে গেছে। আর এই দেখুন কিছু কিছু বাদামের কিন্তু গাছ বেরিয়ে গেছে। এই যে বাদামটা খুব পুষ্ট হয়ে গেছে, আর তারপরে বৃষ্টি হয়েছে, জল পেয়েছে, আবার বৃষ্টি না হলে আমিও জল দিয়েছি। তো তখন বাদামগুলো যেগুলো ফেটে গেছে, ফেটে ওর ভেতরে জল ঢুকে গিয়ে দেখুন আবার গাছ বেরিয়ে গেছে। তো এখন মনে হচ্ছে আরও এক সপ্তাহ আগেই বাদামটা তুলে নিলেই ভালো হতো, কিন্তু যাই হোক তুলে নিয়েছি। কিছু কিছু নষ্ট হয়েছে, তাতে অসুবিধা নেই, ওগুলো আগে আগে খেয়ে নিতে হবে আর কি। আর বাদামগুলো দেখুন কি সুন্দর পুষ্ট বাদাম হয়েছে, একদম বড় বড় দানা। তো এগুলো থেকেই আমি কিন্তু কিছুটা বীজ রেখে দিতে পারবো, আর তাহলে আর আমার সামনের বছরে বীজ কিনতে হবে না। এর থেকেই কিছুটা একদম পুষ্ট দেখে বাদাম আমি বেছে ভালো করে রোদে শুকিয়ে সেগুলোকে কিন্তু এইভাবেই খোসা সহই এয়ারটাইট কৌটাতে রেখে দেব। তাহলে সামনের সিজনে আবার ওই বাদামগুলোই ছাড়িয়ে আমি বসাতে পারবো। তখন আর আমার কেনার ঝামেলা থাকবে না, আর সময় মতো বসাতেও পারবো হাতের কাছে থাকলে। আর দেখুন বাদামগুলো একটু ধুয়ে নিলাম, কারণ বাদামগুলোর গায়ে বেশ একটু নোংরা রয়েছে, তো সেই জন্য একটু ধুয়ে নিলাম। আর খুব রোদ আছে, রোদে একদম ছড়িয়ে দিয়ে যাব, 2-1 দিনের রোদেই শুকিয়ে যাবে। তো যাই হোক, আজকে কিন্তু আমার অনেকটা বাদাম হারভেস্ট হলো, আর বেশ ভালো লাগছে। বাগান থেকে নিজের হাতে করে খাওয়ার মজাটাই আলাদা, সে হোক অল্প একটু, তাতে কোনো ক্ষতি নেই। আর এই দেখুন বাদামগুলোকে এখানে জল ঝরতে দিলাম, পরে ভালো করে শুকাতে দেব। আর এখানে যে কতটা নোংরা করলাম, এই যে এগুলো আপাতত এখন খুব একটা ভালো করে পরিষ্কার করব না, এখন একটু ঝাড় দিয়ে এইভাবেই রেখে যাব, কারণ এইভাবে রেখে গেলেই গাছগুলো একটু শুকিয়ে যাবে। আর এই গাছগুলো দিয়েই আমি আবার নতুন করে এই টবগুলোতেই বেড বানিয়ে ফেলবো, তাতেও আবার বীজ বসাবো, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এখন চলুন আমার নিত্যদিনের কাজ, যেটা বাগান থেকে ফুল তোলা, সেই ফুলটা তুলে নেই। তো ফুল তুলতে তুলতেই একটা দিদিভাইয়ের কমেন্টের উত্তর দিয়ে দিই। আসলে গতকাল আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি শুক্তো রান্না করতে করতেই ছুটতে উচ্ছে আনতে চলে এসেছিলাম ছাদে। আর সেই ভিডিওটা দেখেই দিদিভাই জানতে চেয়েছেন শুক্তো রান্নার রেসিপিটা কী। তো শুক্তো রান্নার রেসিপি বলতে গেলে আগে শুক্তোতে কী কী সবজি আমি ব্যবহার করি সেটা একটু বলে নিই। সেটা হলো পেঁপে, কাঁচকলা, বেগুন, আলু, পারলে একটু মিষ্টি আলু, আর অবশ্যই সজনে ডাঁটা, উচ্ছে এবং বড়ি। আর মশলার মধ্যে লাগে বেশ খানিকটা আদা বাটা, খানিকটা রাঁধুনি বাটা, রাঁধুনিটাকে ভেজে বেটে নিতে হয়, আর কিছুটা ফোড়নের জন্য রাঁধুনি ব্যবহার করি, আর খানিকটা দুধটা পরিমাণ মতো, শুক্তোর পরিমাণ অনুযায়ী। তো এই হচ্ছে আমার মশলা। আদাটা একটু বেশি দিই, তার কারণ হচ্ছে যেহেতু এখানে শুক্তোতে কোনো লঙ্কাই পড়ে না, মানে না শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা। তো সবজিগুলোকে সব ভেজে নিই, শুধু উচ্ছেটাকে আলাদা করে ভেজে নিই, আর বড়িটাকে আলাদা ভেজে তুলে রাখি। সব সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নিই, একেবারেই হালকা করে, আর একদম হলুদ দিই না। হলুদ আর লঙ্কা এই দুটো কিন্তু শুক্তোতে আমি ব্যবহার করি না। অনেকে সর্ষে বাটা, পোস্ত বাটা এগুলো ইউজ করেন আমি শুনেছি, ঘি, এগুলো কিন্তু আমি একদমই করি না ব্যবহার। আমি এই সবজিগুলোকে ভেজে জল দিয়ে দিই, সিদ্ধ করে ওটাকে জলসহ নামিয়ে নিই, তারপরে আবার কড়াইতে তেল দিয়ে একটু রাঁধুনি ফোড়ন দিই, আর তার মধ্যে আদাটাকে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিই। এবারে ওই সিদ্ধ সবজিগুলো জলসহ একদম দিয়ে দিই।
বড়ি টড়ি কিন্তু আমি আগেই দিয়ে দিই, ঝোলের সঙ্গে ফুটে যায়। এবারে আমি এটা প্রায় যখন হয়ে আসে তখন ভাজা রাঁধুনিটাকে বেটে নিয়ে সেটা দিয়ে দিই উপর দিয়ে, আর 1 কাপ মতো বা 1.5 কাপ কখনো একটু দুধ দিয়ে দিই, আর একটু আমুল দুধ গুলে দিই। ব্যাস, এবারে একটু মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিই। এই হচ্ছে আমার শুক্তোর রেসিপি। এটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম। ভীষণই ভালো একটা রেসিপি, খেতে খুবই টেস্টি হয়। একবার হলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করুন, খুবই ভালো লাগে খেতে। আর যে কোনো ট্র্যাডিশনাল রান্নার স্বাদই কিন্তু আলাদা হয়। যেমন ধরুন মোচার ঘন্ট, লাউ চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, চিতল মাছের মুইঠা, এসব রান্নার কিন্তু একটা আলাদাই মাত্রা এনে দেয়। তো যাই হোক, অনেক কথা বললাম। এদিকে আমার সব কাজ কমপ্লিট। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।